বৃহস্পতিবার কোচবিহারের 9টি আসনে ভোট। আমরা দিনহাটা হাই স্কুলে দাঁড়িয়ে রয়েছি, সেখানে মহিলা পরিচালিত একটি বুথ রয়েছে এবং সেই বুথের মহিলা কর্মীরা ইতিমধ্যেই তাদের যে কাজ সেগুলো কিন্তু তারা করে নিচ্ছেন এবং তারা আসার পর থেকেই বিভিন্ন নির্দেশিকা সেগুলো লাগানো হচ্ছে, বিভিন্ন কাজ সেটা করা হচ্ছে। আমরা আরও কিছু ভোটকর্মী তারা আছেন ভেতরে, ইভিএম এবং অন্যান্য সামগ্রী তারা গুছিয়ে নিচ্ছেন, এমনটাই কিন্তু ছবি ধরা পড়ছে বিভিন্ন বুথগুলোতে। বীরভূমের নানুরেও প্রস্তুতির একই ছবি ধরা পড়েছে। কেউ ফিরছেন ট্রেনে বাসে, কেউ আবার জায়গা না পেয়ে উঠে পড়েছেন বাসের ছাদে। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার থেকে দক্ষিণবঙ্গের কাটোয়া, ভোটের মুখে এভাবেই ভিন রাজ্য থেকে দলে দলে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ইলেকশন ভোট দিতে ফিরছে, ভোট দেনে গেলে ভোট দেওয়ার লেগে আসে। কাজের জন্য পাড়ি দিতে হয়েছিল ভিন রাজ্যে, ভোট দিতে এখন সব কাজ ফেলে রাজ্যমুখী। হ্যাঁ, ভোটটার জন্য তো আসলাম। আতঙ্ক বলতেই তো এসআইআর করে নাম বাদ দিয়ে দিচ্ছে না, আমাদের সবকিছু ঠিক আছে তাও নাম বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের একটা আতঙ্ক, এই জন্য আমরা ভোট দেওয়ার জন্য, শুধু ভোট দেওয়ার জন্য উড়িষ্যা থেকে আসছি। এই প্রেক্ষাপটে এবার বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সিইওকে লেখা চিঠিতে ডেরেক ওব্রায়েন লেখেন, সুরাত থেকে বিশেষ ট্রেনে পরিযায়ীদের পশ্চিমবঙ্গে ফেরানোর ব্যবস্থা করেছে বিজেপি। ওই পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে যাতায়াত, খাবার সহ অন্যান্য সুবিধাও দেওয়া হয়েছে। এর মাধ্যমে আসলে ঘুষ দিয়ে ভোটারদের ওপর প্রভাব খাটিয়ে বিজেপির পক্ষে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কমিশনকে লেখা চিঠিতে ডেরেক ওব্রায়েনের বক্তব্য, ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, একে কোনোভাবেই কোনো দল নির্বাচনী স্বার্থে সরাসরি বা পরোক্ষভাবে ব্যবহার করতে পারে না। গোটা বিষয়টিতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলেও দাবি করা হয়েছে রাজ্যসভার তৃণমূল সাংসদের লেখা চিঠিতে। তৃণমূলের আবেদন, এই ট্রেন যাত্রার যাবতীয় খরচ যেন বিজেপির নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় এবং কমিশন যেন অবিলম্বে বিজেপিকে শোকজ নোটিশ পাঠায়। চিঠির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওকে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, যার মধ্যে একটি ভিডিওতে জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে ট্রেন যাত্রীদের বিদায় জানাতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের। ডেরেক ওব্রায়েনকে একটু জানিয়ে দেবেন আমাদের পক্ষ থেকে, শুধু সুরাট থেকে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ব্যবস্থা। রেল সূত্রে দাবি করা হয়েছে, ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল সূত্রে খবর, এই ট্রেনগুলো সামার স্পেশাল হিসেবে চালানো হবে। যখন অরিজিনালি করোনা ছিল, যখন পরিযায়ীরা চরম বিপদে ছিলেন, তখন বিজেপির রাজ্যগুলোর বিজেপি সরকারকে খুঁজে পাওয়া যায়নি। তখন সেখানে হাহাকার করেছেন। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উদ্যোগ নিতে হয়েছে। এখন ভোটের সময় নানা রকম খবর আসছে যে তারা ওখানকার যে সমস্ত যে জায়গায় তারা কাজ করে তাদের কর্তৃপক্ষকে দিয়ে চাপ দিয়ে যে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, এই সব বলে তাদের বাড়ি পাঠাচ্ছে। ওইভাবে হয় না। 16টি জেলার 152টি আসন কার্যত মুড়ে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিকে দিকে চলছে রুটমার্চ। লোকসভা হোক বা পঞ্চায়েত, পুরসভা হোক বা বিধানসভা, পশ্চিমবঙ্গে ভোট হিংসার পুনরাবৃত্তি ঘটেছে বারবার। কিন্তু এবার কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে ভোটের বহু আগে থেকেই মাঠে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। দিকে দিকে নিরাপত্তার বজ্র আঁটুনি, নামানো হয়েছে মার্কসম্যান গাড়ি। জেলায় জেলায় এক ছবি। ভোটের আগের দিন পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুর বিধানসভায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। বুথে বুথে পৌঁছল তারা। বুথের 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের পতাকা দেখলেই তা খুলে ফেলা হলো। মালদায় বিশেষ গাড়ি নিয়ে রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। বৈষ্ণবনগর বিধানসভা সহ একাধিক এলাকায় বিশেষ বুলেট প্রুফ গাড়ি নিয়ে রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে এরিয়া ডমিনেশনে নামলেন তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, মালদায় মোতায়েন করা হয়েছে 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে 1 কোম্পানি মহিলা বাহিনীও। থাকছে 327টি কুইক রেসপন্স টিমের গাড়ি। মালদার বিভিন্ন প্রান্তে 37টি নাকা চেকিং পয়েন্ট রয়েছে। এরই পাশাপাশি সীমান্তবর্তী আরেক জেলা কোচবিহারেও নাকা চেকিংয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। অসম বাংলা সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভিন রাজ্যের নম্বর প্লেটের গাড়ি দেখলেই থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। একদিকে ভোটের রাজ্যে নজর কাড়া নিরাপত্তা, অন্যদিকে ভোটের কাজে বহু সরকারি বেসরকারি বাস গাড়ি ব্যবহৃত হওয়ায় কোথাও কোথাও গন্তব্যে পৌঁছতে সাধারণ মানুষের চরম সমস্যা হচ্ছে বলে অভিযোগ। যেমন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এখানে বাসের দেখা নেই বললেই চলে। কি করে বাড়ি পৌঁছবেন সেই চিন্তায় এনবিএসটিসি ডিপোয় ব্যাপক ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাস না পেয়ে ডিপো ভাঙচুর করেন যাত্রীরা।
সকাল 8টা থেকে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসের কোনো হদিশ পাচ্ছি না, কোনো টিকিটের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ভালো করে কেউ কোনো উত্তরও দিচ্ছে না যে আদৌ বাস পাওয়া যাবে কিনা, আদৌ গেলেও কতক্ষণে বাস পাওয়া যাবে সেটাও জানাচ্ছে না। সমস্যায় যে এত ভিড়, গাড়ি ঠাড়ি দিচ্ছে না, কি করে যাবো আমরা? ভোট তো দিতে যাচ্ছি না, এত লড়াই করে টিকিট নিতে হচ্ছে আমাদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ এসে অবস্থার সামাল দেয়। নির্বাচন কমিশন হিউজ গাড়ি নিয়ে নিয়েছে, হিউজ গাড়ি নিয়ে যাওয়াতে আমাদের রুটের গাড়ি সব বন্ধ। আমাদের সকাল দিয়ে খুব জোর 15 থেকে 20খানা গাড়ি চলছে, প্রচুর যাত্রী, হাজার হাজার যাত্রী। এই ভাঙলো, লোকের আক্রোশ, প্যাসেঞ্জারের আক্রোশের জন্য এই কাঁচ ভাঙলো, আমাদের কম্পিউটার ভাঙা গেল, দেখছেনই সব। এই ছবি মুর্শিদাবাদের। বৃহস্পতিবার ভোট, তার আগে কেউ মিনি ডোরে, কেউ বা ট্রাকে, এভাবেই বাড়ি ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকরা। বলছি কোথা থেকে আসছেন আপনারা সবাই? উড়িষ্যা থেকে আসছি। বাস নাই, ট্রেন নাই, ট্রেনে মানে এমন ভিড়, ঢুকা যাচ্ছে না ভিতরে, বাসে সিট পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে আসা যাচ্ছে না। খুব কষ্টতে এলাম, এত ভিড় রাস্তাঘাটে না মানে বলার নাই, ট্রেনে বাসে মানে কোনো অবস্থা নেই মানুষের। কোথাও আবার গন্তব্যে পৌঁছতে গুনতে হচ্ছে দ্বিগুণ বাস ভাড়া। যেমন কাঁথির বাসিন্দা এই শ্রমিকরা কলকাতা থেকে রওনা দিয়েছিলেন ভোর 4টেই, আর সেখানে গিয়ে পৌঁছন দুপুর 3টে নাগাদ। ভোট দিতে কর্মস্থল থেকে যে যার বাড়ি ফিরছেন, আর সেই বাড়ি ফেরার জন্য কিন্তু বাস বা যানবাহনের সংখ্যা অত্যন্ত কম, এমনই অভিযোগ যারা আসছেন, যে বাড়ি ফিরছেন মূলত তাদের অভিযোগ। বাসা ভাড়াকে 400 টাকা চাইছে। হ্যাঁ, এই এসি বাস আমি আপনার মহানগর উত্তম কুমারে, সেখানটা সিট নেই, 300 টাকা, মানে আপনার এসি বাস 300 টাকা দাঁড়িয়ে যেতে হবে। বৃহস্পতিবার প্রথম দফায় 16টি জেলার 152 কেন্দ্রে ভোট। টানটান উত্তেজনা, চরমে প্রস্তুতি। তার ঠিক আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালের ছাড়পত্র দেওয়া নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ট্রাইব্যুনালে আবেদনকারীদের মধ্যে 657টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 139 জনকে ভোটদানের অধিকার দিয়েছে ট্রাইব্যুনাল। নাম বাদ গেছে 8 জনের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জেলার নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে সার্চ করলেই দেখা যাচ্ছে সেই তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি তাদের অ্যাপেও সেই তথ্য আপলোড করা হয়েছে। এই যে নামটা উঠলো, তার মানে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, তার মানে আরো অন্যায়ভাবে আরো অনেকের নাম বাদ রয়েছে। এই ট্রাইব্যুনালও হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, কিন্তু এবার ওরা সেটাকে স্লো করিয়ে কাজ করাচ্ছে। আমি প্রথম দিনেও যা বলেছি, আজকে প্রথম ফেজে নির্বাচনের আগের দিনও সেই কথা বলছি, ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে নির্বাচন কমিশনকে বলুন এই মুহূর্তে পুরনো ভোটার লিস্টে নির্বাচন করাতে, পুরনো ভোটার লিস্ট ওই 90 লক্ষ নামকে যোগ করে ভোটার করিয়ে নিতে, তারপরেও বিজেপি। 16 এপ্রিল সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। সুপ্রিম কোর্টের নির্দেশনামার 11 নম্বর পয়েন্টে লেখা হয়, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপিল ট্রাইব্যুনালগুলি 21 এপ্রিল ও 27 এপ্রিলের মধ্যে যাদের আবেদনের নিষ্পত্তি করতে পারবে সেই নাম সহ একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আরও বলা হয়, এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাইব্যুনালে যারা বিচারাধীন থাকবেন তাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। গত বছরের 16 ডিসেম্বর নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে 58,20,899 জনের নাম বাদ যায়। 28 ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া ও প্রথম চূড়ান্ত তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952-তে। বিচারাধীনদের নথিপত্র খতিয়ে দেখার পর 6 এপ্রিল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় তাতে অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। দ্বিতীয় দফায় ভোট 29 এপ্রিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, তার আগে 27 এপ্রিল অবধি ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে তারা দ্বিতীয় দফায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। একদিকে রাত পোহালেই প্রথম দফার ভোট, আর অন্যদিকে দফায় দফায় নির্বাচন কমিশনে গিয়ে নালিশ, পাল্টা নালিশ চলছেই। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। মঙ্গলবারও একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হল যুযুদান দুই পক্ষ।
পোস্টাল ব্যালেট আর এই অ্যাবসেন্টি ভোটারের ব্যালেট 85 এর ঊর্ধ্বে আর পিপল উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি ভোটার এরা এখনও চেষ্টা করে যাচ্ছে যাতে এরা ভোট না দিতে পারে। কারণ এইবার তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এইসব ভোট পাচ্ছে না, তো একটাই উপায়, এদের ভোটই আটকে দাও। কোনো দিন এইটা জিনিস শোনা যায়নি পোস্টাল ব্যালেটে হয়রানি, পোস্টাল ব্যালেটেই চুরি। বিজেপি যখন পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছে, তখন আবার নির্দিষ্ট করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীর উপরে হেনস্থা, হুমকি এবং বিভিন্ন রকম যেটাকে আমরা বলি একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করা আমাদের বিরোধী পক্ষ যারা করছেন, সেই সম্বন্ধে যখন আমরা অভিযোগ জানাচ্ছি তখন যথার্থভাবে ওই জেলাতে যারা পুলিশ কর্তৃপক্ষ আছেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা কিন্তু একদিন নয়, দিনের পর দিন হয়েছে। অথচ একটা পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে যে যখন ভারতীয় জনতা পার্টির কাডাররা কিংবা তাদের নেতৃত্ব ওই জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তারা যখন সেখানকার পুলিশকে তাদের কোনো অভিযোগ জানাচ্ছেন তখন সেই অভিযোগকে সঙ্গে সঙ্গে তার উপর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিন হোম ভোটিং নিয়ে কমিশনে নালিশ জানায় বিজেপি। হোম ভোটিং আর ফেসিলিটেশন সেন্টারে ওইখানে এজেন্ট যদি না থাকে তো একটা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি তো থাকবে, তাহলে ওখানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তো কেউ বুঝবে না, কেউ জানেও না কবে চলে গেল। তার মানে এই শাসক দলের লোকেরা নিয়ে যায় ওইখানে ভোটারকে ইনফ্লুয়েন্স করে। নির্বাচন কমিশনের অবজারভারদের একাংশকে নিয়েও এদিন কাঁড়ি কাঁড়ি অভিযোগ জানিয়েছে তৃণমূল। We will not allow these violations to, especially where the unlawful or illegal arrest and detention, which are being verbally being issued, very clearly tell that regardless of rank, state of origin or patronage, every person who has issued or abetted an unlawful arrest order, every officer found to have acted outside statutory authority, and every official with a documented conflict of interest will be named and dragged before a court of law. State borders or political backing or is no immunity. প্রথম দফার ভোটের আগে কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেল তৃণমূল। 24 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় 800 জনের তালিকা প্রকাশ করে তাদের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিলেন, ওই নির্দেশিকার ভিত্তিতে 30 জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না, তবে কেউ অপরাধ করলে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে পুলিশ। এই কথাও স্পষ্ট করে জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, আইন মেনে সতর্কতামূলক গ্রেপ্তারের ক্ষেত্রেও কোনো বাধা নেই। রাত পোহালেই বিধানসভা ভোটের প্রথম দফা। তার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে চলে এ নিয়ে দীর্ঘ সওয়াল জবাব। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, কেউ যদি আইন ভাঙেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। কমিশন কাউকে গ্রেপ্তার করতে পারে না, সেই ক্ষমতা শুধু পুলিশের আছে। কিন্তু এরকম সার্বিকভাবে নির্দেশিকা জারি করা যায় না। এই বক্তব্যকে সমর্থন করে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ট্রাবল মেকার বলে কোনো শব্দ আইনে নেই। কমিশন এভাবে কাউকে দাগিয়ে দিতে পারে না। জাতীয় নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করতে হবে কোন ক্ষমতার বলে এই নির্দেশিকা জারি হয়েছে। তৃণমূলের যে নেতাদের গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে তার একটি তালিকা গত সোমবারই আদালতে জমা দেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে নাম ছিল তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েটের। 800 জন টিএমসি নেতৃত্ব যারা রয়েছে, ইলেকশন কমিশন বলেছিল এই 800 জনকে তুলে নিতে হবে। খুব লাপালাপি করছিল যে যাদের পার্টিতে সত্যিকারে ওয়ার্কার থাকে না, সেইখানে তারা কিন্তু টার্গেট করেছিলেন টিএমসিদের ওয়ার্কারদের, আর সেইটা ডাউন দ্য লাইন এসে বলেছিল এদেরকে তুলে নিতে হবে। কলকাতা হাইকোর্ট বলেছে এই কেসটা এখন স্টে করে দিয়েছে জুন মাস অবধি। বুধবার তাঁর সওয়ালে আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,
আমার দেওয়া তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে অনেকে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকা সামনে আসার পরেই কমিশন নিজেদের প্রকাশিত তালিকা থেকে বিজেপিতে যোগদানকারীদের নাম বাদ দিয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে বিচারপতি পার্থসারথী সেন অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান, রাজ্য সরকার বা পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে এই নির্দেশিকার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এখনো কিছু করা হয়নি। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারের আইনজীবী জয়দীপ কর বলেন, আদালত গ্রাহ্য অপরাধ না হলে আমরা এফআইআর দায়ের করতে পারি না। পাল্টা সওয়ালে নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডুর মুখে উঠে আসে সাম্প্রতিক মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ। কমিশনের আইনজীবী বলেন, আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে। জুডিশিয়াল অফিসারদের আক্রমণ করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। কমিশনের আইনজীবী ডিএস নাইডু সওয়ালে আরও বলেন, নির্বাচন কমিশন কখনোই বলেনি যাকে ইচ্ছা গ্রেপ্তার করে নিন। কমিশন বলেছে, সুষ্ঠু নির্বাচন করতে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে। অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার করা হলে ধৃতের আইনি সংস্থান আছে, তিনি আদালতে জামিনের আবেদন করতেই পারেন। শওকত মোল্লার মতো লোকেরা বা এর আগে যারা তৃণমূল কংগ্রেসের ছিল, শেখ শাহজাহান থেকে শুরু করে, এরা কি তৃণমূল কংগ্রেসের নেতা, নাকি বেসিক্যালি এদের পরিচয় হচ্ছে এরা তৃণমূলের গুন্ডা? তো যদি গুন্ডা নেতৃত্বে রূপান্তরিত হয়, তার মানে এই নয় তো যে গুন্ডা সাধু হয়ে গেল। প্রতি বছরই কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের লিস্ট তৈরি করে যে কাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধিক মামলা আছে, এবং সেই অপরাধিক মামলাগুলোকে যেন তাদের সাথে যুক্ত নামগুলোকে যেন ভোটের দিন উন্মুক্ত অবস্থায় রাখা যেন না হয়। এদিকে ভোটে অশান্তি সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলে কমিশনের তরফে জারি করা হয়েছে কড়া নির্দেশ। কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগে এখনো অবধি 294 জন দাগী দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। নির্বাচন কমিশনের সেই তালিকায় যেমন রয়েছেন মাথাভাঙার তৃণমূল প্রার্থী শাবলু বর্মন, তেমনি কমিশনের নজরে রয়েছেন মালদার মালতীপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক ও মালদার জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি। কমিশনের তালিকায় রয়েছে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম। ওরা যেসব জিনিস করছে নির্বাচন কমিশনার বা বিজেপি পার্টি মিলে, আমার এতে কিছু বলার নাই। যদি আমি প্রার্থী বা আমি এখানকার প্রার্থী আমাকে এই কথা বলে, তাহলে আর কি দুর্ভাগ্য, কিছু ব্যাপার নাই। ওরা বুঝে গেছে যে আমরা হেরে গেছি। এখানকার যে প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, ওনার কিছুদিন আগে থেকে ওনার মাথা খারাপ হয়ে গেছে। এখানে 4 তারিখ সময় অপেক্ষা। আমার তো নাম দূরের কথা, 2 দিন পর তো আমার ঘরের পরিবারের নাম দিয়ে দেবে, আমার তো মনে হচ্ছে। দেখুন, ওদের শেষ পর্যায়ে চলে গেছে নির্বাচন কমিশনার বিজেপি পার্টি মিলে। ভোটের মুখে কেন এগুলো? ভোটের মুখে নির্বাচন কমিশন বা বিজেপিরা এগুলোকে উস্কে দিয়ে ভোটের মুখে কিছু নামকে কলুষিত করতে চাইছে। আইন আছে, আইনের পথে চলবে। মাথাভাঙার তৃণমূল প্রার্থী আবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা, আমি একজন অধ্যাপককে দুষ্কৃতী বলছি। বুঝে গেছি আমরা, ভারতবর্ষের জনগণও বুঝে গেছে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। বিজেপি যে কোনো একটা ছক করে বাংলা দখল করতে চাইছে, কিন্তু পাবে না। বাংলার মানুষ আমাদের পক্ষে আছে, মামাটি মানুষের পক্ষে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। ভোটের ঠিক আগের মুহূর্তে শুধু কলকাতা হাইকোর্টে তৃণমূলের স্বস্তি নয়, আলিপুর আদালতেও সাময়িক স্বস্তি পেলেন 21 জন। আইনজীবী গোপাল হালদারের দাবি, সম্প্রতি ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 126 ধারায় কলকাতা পুলিশের বিভিন্ন থানার মাধ্যমে 21 জনের কাছে নোটিশ যায়। তার দাবি, নোটিশে লেখা ছিল এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হতে বলা হচ্ছে। নোটিশে 1000 টাকার বন্ডের কথাও উল্লেখ করা হয়। আইনজীবী গোপাল হালদারের দাবি, সেই নোটিশে স্থগিতাদেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তৃণমূলের সমর্থক, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের মেম্বার যারা মিছিল মিটিংয়ে হাঁটছেন, তাদের বেছে বেছে বেশ কিছু সমন ইস্যু করেছে আন্ডার সেকশন 126 BNSS, যেটাতে বলছে সিকিউরিটি ফর কিপিং পিস ইন আদার কেসেস। সেই ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনি করে দেখলাম, সেই ধরনের উইটনেস বা সেই ধরনের ইনসিডেন্টে এই লোকগুলো সেই প্লেস অফ অকারেন্সে ছিলই না, এবং দ্য প্রসিডিওর অ্যাডাপ্টেড বাই দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল এবং বিয়ন্ড দ্য ল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দলীয় কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টি, গুন্ডারা, তার কাছের মানুষ, মাসলম্যান, তাদের বিরুদ্ধে অনেক ওয়ারেন্ট আছে, অনেক অভিযোগ যেটা ওয়ারেন্ট, কিন্তু আইসি নন্দীগ্রাম তাদের
কোনো অ্যারেস্ট করছেন না। উপরন্তু দেখা যাচ্ছে যে অনেক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন সেই নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে, যাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে কিংবা নেই, কিন্তু তাদের কিন্তু তাৎক্ষণিক অ্যারেস্ট হচ্ছে। যাদের বিরুদ্ধে এই ধরনের মামলা থাকে, তৃণমূলের নেতারা তো সব এক একজন স্বনামধন্য। কারো বিরুদ্ধে রেপ, কারো বিরুদ্ধে রাহাজানি, চুরি, বিভিন্ন ধরনের মামলা থাকে তাদের বিরুদ্ধে। এবং সেই মামলাগুলো স্বাভাবিকভাবে যখন নির্বাচন কমিশনের কাছে পেন্ডিং নোট যে লিস্ট আসে, যে কাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কাদের বিরুদ্ধে জারি হয়নি, কাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে হয়নি, তো নির্বাচন কমিশন এই ধরনের নির্দেশিকা জারি করে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলা প্রশাসন, পুলিশ সেটা করে। একদিকে আলিপুর আদালতে এই ছবি, অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় আবার বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠকের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সাংবাদিক বৈঠক করে ভিডিও দেখিয়ে এই অভিযোগে সরব হলো তৃণমূল। তৃণমূলের দেখানো ভিডিওতে কি দেখা যাচ্ছে? হাতে ফাইল নিয়ে ঢুকছেন কয়েকজন, ভেতরে বসে 3 জন। 2 জন ঢুকতেই উঠে দাঁড়ালেন সেই 3 জন। 5 জনের মধ্যে 2 জনের পরনে পুলিশের পোশাক। প্রথম দফা ভোটের আগের দিন এই ভিডিও দেখিয়ে তৃণমূল অভিযোগ করল, ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক PS পুরুষোত্তম দাস নির্বাচনী বিধি ভেঙে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন। পুলিশ অবজারভার, ডায়মন্ড হারবার, সাগরিকা হোটেল, 208 নম্বর ঘর। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। এবার একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে মিটিং করলেন। পার্টিকুলার বিজেপি প্রার্থী এবং বিজেপির এজেন্টদের সঙ্গে তাদের এত কিসের বৈঠক? আমরা এই জন্য গেছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা কোনো কাজ করতে পারছি না, পুলিশ আমাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না, পুলিশ তার ইচ্ছে মতো কাজ করছে। তাই মাননীয় পুলিশ অবজারভারের কাছে আমরা আবেদন জানাতে গেছিলাম যে আমাদের যে ক্রিয়াকলাপ আমরা করতে পারবো কি না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এ নিয়ে চিঠিও দিয়েছেন। চিঠিতে ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষককে তার পদ থেকে সরানোর দাবিও জানানো হয়েছে। অবজারভার, আপনি ওয়ার্ডটা শুনবেন। অবজারভার ওয়ার্ড মিন্স হচ্ছে অবজার্ভ করে, দে হ্যাভ টু টেল টু আরও, দে হ্যাভ টু টেল টু ডিও, দে হ্যাভ টু টেল টু সিও। সিও ওয়াজ হিমসেলফ সেইং দে আর নট হিয়ার ফর পিকনিক। They are there, their role is observation and they have to give that observation to the authorities. They will act. You cannot just suddenly say, I get a list from somewhere. Why should they meet somebody in a hotel room privately with a political candidate? Can they do it? প্রথম কথা হচ্ছে যে কোনো অবজারভারের সাথে যে কোনো ক্যান্ডিডেট দেখা করতে পারে, এর মধ্যে কোনো লুকোনো ছুপোনোর বিষয় নেই। আমি বলবো তৃণমূল কংগ্রেসের যারা ক্যান্ডিডেট আছে তারাও দেখা করুক। দেখাটা হোটেলে করবে না কোথায় করবে সে তো তাদের ব্যাপার। আমি 2019 সালে বিশেষ করে যখন আমি প্রথমবার ক্যান্ডিডেট হই, আমি নিয়মিত গিয়ে সার্কিট হাউসে দেখা করেছি অবজারভারদের সাথে। আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ক্যান্ডিডেট, তিনিও দেখা করেছিলেন। এই অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, অবজারভাররা কোথায় থাকবেন তা নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ ডেজিগনেটেড প্লেস। সেটা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয়। সেখানে তিনি যে কারোর সঙ্গে কথা বলতে পারেন। অবজারভার ঠিক করেছেন, কোনো বেআইনি কাজ করেননি। এই বৈঠক ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন ভোটের আগে আরেক বৈঠকের দিকেও সবার নজর। তা হলো বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহর বৈঠক। মঙ্গলবার রাতে নিউ টাউনের একটি হোটেলে কলকাতা ও শহরতলির 5টি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। এই অবস্থায় অমিত শাহর টার্গেটে দ্বিতীয় দফা। বিজেপি সূত্রে খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা উত্তর শহরতলি, যাদবপুর সহ 5টি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন শাহ। মঙ্গলবার রাত 8টা নাগাদ বৈঠক শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় দফার কেন্দ্রগুলির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, কি প্রতিকূলতা রয়েছে, স্থানীয় স্তরে প্রধান ইস্যুগুলি সম্পর্কে জানতে চান অমিত শাহ। সূত্রের খবর, প্রায় 4 ঘন্টার বৈঠকে আসন ভিত্তিক রুট ম্যাপ তৈরি করা হয়। করেছেন, হারার পর উনিই মনে করবেন কেন এত সময় নষ্ট করলাম, ফালতু সময় নষ্ট হলো। ওনার অন্য জায়গায় কাজ নেই, নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন না। দেশের সীমান্তে কখনো পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকে, কখনো পুলওয়ামা হয়, কখনো উরি হয়, মণিপুর জ্বলছে, আর উনি এখানে
বাংলায় গণতান্ত্রিক পরিবেশ যেখানে, সেখানে উনি সেনা, আধা সেনা, সাজোয়া গাড়ি এনে উনি এখানে বসে তিনি তারপর তো চক্রান্তগুলো করে যাচ্ছেন। হারলে পরে অনেক অজুহাত দিতে হয়। আমরা হারলে পরে যেমন আমরা সরাসরি স্বীকার করি জনতা আমাদেরকে ভোট কম দিয়েছে তাই আমরা হেরেছি, কাউকে বেশি দিয়েছে সেই তারা জিতেছে। তৃণমূল এখন অজুহাত তৈরি করছে, নাচতে না জানলে উঠোন বাঁকাই লাগে। 27 এপ্রিল শেষ হচ্ছে দ্বিতীয় দফার ভোটের প্রচার। সূত্রের খবর, ততদিন পর্যন্ত রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সূত্রে যা খবর, শুধু জনসভা বা রোড শো নয়, প্রচারমূলক কর্মসূচির পাশাপাশি প্রায় প্রতিদিনই সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচারের পাশাপাশি দলের সংগঠনকে ভোট উপলক্ষে নিজের হাতেই রাখতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারের বৈঠকে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবও উপস্থিত ছিলেন। भाइयों बहनों, 4 मई को सुबह काउंटिंग चालू होगी। 8 बजे बैलेट बॉक्स खुलना शुरू होगा। 9 बजे पहला राउंड, 10 बजे दूसरा राउंड, 1 बजे काउंटिंग समाप्त और बीबी दीदी टाटा गुड बाय। 11 সালে বদলা নয় বদল চাই, এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা। समय आ गया है, मां, माटी और मानुष का नारा लेकर संतरास की राजनीति करने वाली ममता बनर्जी को हटाने का। খেলা তো হবে, খেলাটার নাম দুরন্ত খেলা। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। ममता दीदी कहती है आज के दिन पे, कहती है खेला होबे, लेकिन मैं कहने के लिए आया हूं, ममता दीदी, এবার খেলা শেষ, এবার উন্নয়ন শুরু। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, মদ্য, পাতাখোর, বেঈমান, ঘুষখোর, গাঁজাখোর, 2 নম্বরি, ধর্ষক, খুনি সব বিজেপিতে। প্রথম দফার ভোটের আগের দিনও শেয়ানে শেয়ানে একে অপরকে আক্রমণ। কেউ পাল্টানোর কথা বলছেন, কেউ বলছেন গণতান্ত্রিকভাবে বদলার কথা। तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर, बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं, 29 तारीख को निकलना मत, वरना गुंडों को तकलीफ है। 4 तारीख के बाद गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। একজন হুঁশিয়ারি দিচ্ছেন তো অপরজন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। अरे दीदी को हटाना है या नहीं हटाना है? बंगाल को सोनार बांग्ला बनाना है या नहीं बनाना है? घुसपैठियों को निकालना है या नहीं निकालना है? अरे सिंडिकेट को समाप्त करना है या नहीं करना है? কালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা তাকে বলছে, এ দিদি, এ দিদি, শুনেছেন? নারীদের প্রতি সম্মান। রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, বয়সে তার থেকে কম করে 10 বছরের বড়, তাকে বলছে, এ দিদি। প্রধানমন্ত্রী আগেরবার বলেছিল না, দিদি, ও দিদি, কি হয়েছিল?
77-এ গাড়ি আটকে গেছিল, এবার 50ও পার হবে না অমিত শাহ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অমিত শাহ। প্রথম দফার ভোটের আগের দিন যখন দুজনের সভা ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে, তখন বুধবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলাতেও একাধিক কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। ধাক্কা খেল সরকার, অস্বস্তিতে পড়লেন মুখ্যমন্ত্রী। এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। আমরা বাস্তব পরিস্থিতি থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারি না। কোনো রাজ্যের একজন মুখ্যমন্ত্রী চলমান তদন্তের মাঝপথে হুট করে হস্তক্ষেপ করতে পারেন না। এই মামলায় এভাবেই ফের একবার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এমনকি আইপ্যাক মামলার শুনানিতে উঠে এলো মোথাবাড়িতে বিচারকদের ওপরে আক্রমণের প্রসঙ্গ। এদিন শুরু থেকেই সুপ্রিম কোর্টে ইডির করা মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবীরা। রাজ্যের তৎকালীন ডিজিপি রাজীব কুমারের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, একজন মানুষ হিসেবে ইডির আধিকারিকদের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অধিকার থাকতে পারে, কিন্তু একজন আধিকারিক হিসেবে কর্মরত অবস্থায় তিনি কোনো পৃথক দাবি করতে পারেন না। এই মামলায় সিবিআই তদন্ত দাবি করা অযৌক্তিক। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, এটা কোনো রাজ্য ও কেন্দ্রের মধ্যের বিরোধ নয়। এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ তোলে সর্বোচ্চ আদালত। গত 8ই জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে অভিযানে যায় ইডি। তদন্ত চলাকালীন দুটি জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যাপটপ, ফোন ও একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন তিনি। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. এদিনের শুনানিতে সেই প্রসঙ্গে বিচারপতি মিশ্র বলেন, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হুট করে হস্তক্ষেপ করতে পারেন না, গণতন্ত্রকে বিপন্ন করতে পারেন না। এটি এমন একজন ব্যক্তির কৃতকর্ম যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন এবং যার এই কার্যকলাপ সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই অবজারভেশন কিন্তু পক্ষান্তরে মোটামুটি ক্লিয়ার করে দিল, বা এই দাবি, যে দাবিকে ইনভেস্টিগেটিং এজেন্সি করেছে এবং আমরাও করেছি রাজনৈতিক দল হিসেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাজ কমিটেড এ ক্রাইম অন দ্যাট ডে, এবং এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। মুখ্যমন্ত্রী গেছিলেন কোনো তদন্ত গতিপথ ব্যাহত করতে যাননি। মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছিলেন যে তাদের দলীয়, আমাদের বা দলীয় যে স্ট্র্যাটেজি, তার কোনো নথি বা তার কোনো কিছু যদি বিপক্ষ দলের হাতে চলে যায়, সেই আশঙ্কা করে তিনি গেছেন। ইডির করা এই মামলা সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্য নয়। নিজের এই দাবির পক্ষে একাধিক পুরনো মামলার প্রসঙ্গ উল্লেখ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মনোজ ভার্মার আইনজীবী মেনকা গুরুস্বামী। তার মুখে উঠে আসে বি.আর. আম্বেদকর, প্রখ্যাত আইনজ্ঞ এইচ.এম. সিরভাইয়ের কথা। তা শুনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, আপনি আম্বেদকর, সিরভাইয়ের চিন্তাধারার কথা বলছেন, কিন্তু তাদের কেউই কখনো এমন পরিস্থিতির কথা কল্পনাও করতে পারেননি যে এই দেশে এমন একটা দিনও আসবে যখন পদে থাকা একজন মুখ্যমন্ত্রী অন্য কোনো তদন্তকারী সংস্থার অফিসে ঢুকে পড়বেন। মেনকা গুরুস্বামী দাবি করেন, সেদিন কোনো অপরাধমূলক আচরণ করা হয়নি, কোনো ভীতি প্রদর্শন করা হয়নি, কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। এদিন সুপ্রিম কোর্টে আইপিএস অফিসার প্রিয়ব্রত রায়ের তরফে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তিনি বলেন, অভিযানের সময় ইডি যখন ওই পরিস্থিতির মুখে পড়ে তখন তাদের উচিত ছিল ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়া। এরপরই উঠে আসে মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ। বিচারপতি মিশ্র বলেন, এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। অন্য বেঞ্চে এসআইআর মামলা চলছে, সেখানে আমরা এমন পরিস্থিতি দেখেছি যেখানে একাধিক জুডিশিয়াল অফিসারদের বন্দি করে রাখা হয়েছিল, আর এখানে আপনি মামলাকারীদের ম্যাজিস্ট্রেটের কাছে যেতে বলছেন। তারপরই বিচারপতি বলেন, বাস্তব পরিস্থিতি দেখে আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রেখেই সিদ্ধান্ত নিতে হয়। বিচারপতি জানিয়ে দেন, 23 এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার বক্তব্য রাখবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। একদিকে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে একের পর এক হাই প্রোফাইল মামলা, অন্যদিকে ভোটের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তৃণমূলের হাই প্রোফাইল নেতাদের পরপর তলব। দুজনেই এবারের ভোটে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী, বিদায়ী মন্ত্রীও সুজিত বসু ও রথিন ঘোষ। দুজনকেই ভোটের মুখে ফের তলব করল ইডি।
দ্বিতীয় দফা ভোটের 5 দিন আগে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হলো বিধাননগর ও মধ্যমগ্রামের 2 তৃণমূল প্রার্থীকে। 2023-এর ঠিক দুর্গাপুজোর মুখে পুরো দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি করে ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। সেই মামলারই তদন্তে চলতি এপ্রিলে এর আগে দুবার তলব করা হলেও একবারও হাজিরা দেননি মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড় রকমের দুর্নীতি হয়েছে। ইডির তলব নিয়ে তৃণমূল প্রার্থী রথীন ঘোষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অন্যদিকে এই পুরো দুর্নীতি মামলাতেই সুজিত বসুকে 3 বার ইডি নোটিশ পাঠালেও প্রতিবারই গড়হাজির ছিলেন দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী। এবার চতুর্থবার তাকে তলব করল ইডি। জোর করে ঘাড় ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবার সিবিআই বা ইডি ঠিক করবে যে ঘাড় ধরবে না কান ধরবে, যেভাবে হোক ধরে তো নিয়ে যেতে হবে। জনগণের টাকা লুট করে খাবে আর এরা চুপচাপ বসে থাকবে এসি ঘরে আরাম করে নিজের পরিবার নিয়ে, এটা চলতে পারে না। ভোটের মুখে তেড়ে ফুঁড়ে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। একদিকে যেমন পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করা হয়েছে, রাসবিহারের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছে ইনকাম ট্যাক্স। তেমনি প্রথম দফা ভোটের আগের দিন বুধবার ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। সকাল 11টার পর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা। 2023 সালের একটি মামলায় নুসরাত জাহানকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল 6:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে যান নুসরাত জাহান। প্রায় 8.5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 2019 সালে বসিরহাট থেকে তৃণমূলের টিকিটে জিতে সংসদে পা রাখেন নুসরাত জাহান। 4 বছরের মাথায় তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি 2013-14 সালে রাজারহাটে ফ্ল্যাট তৈরির জন্য 429 জনের কাছ থেকে 5,55,000 টাকা নেয় 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। ফ্ল্যাট তৈরির জন্য ওই সংস্থা মোট 23,95,95,000 টাকা তোলে, কিন্তু 9 বছরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। উল্টে তাদের টাকা দিয়ে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরাত জাহান ফ্ল্যাট কিনেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। প্রতারণার অভিযোগে নুসরাতের বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এত মানি সাইফনিং হয়েছে, অবিলম্বে এটাতে হচ্ছে ইডির এনকোয়ারি প্রয়োজন। আমরা কমপ্লেন করেছি ইডিতে, আমরা ওয়েট করছি। যদি আগামী 2 দিন 3 দিনের মধ্যে অ্যাকশন না হয়, দেন উইল মুভ টু দ্য কোর্ট। দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার কোনো ত্রুটি ভুল আপনারা দেখাতে পারেন, আপনারা যা বলবেন তাই, বিকজ দিস ম্যাটার ইজ পেন্ডিং ইন কোর্ট এবং আমি এটার সাথে কোনোভাবেই জড়িত নই। 2023-এর 12 সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে নুসরাতকে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। 2024-এর জানুয়ারিতে আলিপুর আদালতেও হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এবার প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিন ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত জাহান। এটা তো বহু পুরনো মামলা এবং নুসরাতের সাথে এই মুহূর্তে রাজনীতির কোনো যোগাযোগই নেই। যতদূর আমি জানি নুসরাত রাজনীতি থেকে অনেকটা দূরে থাকে, অতএব এর সাথে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ আমার মনে হয় আনা উচিত নয়। নুসরাত জাহানকে কোন কেসে ডেকেছে কিংবা তার আইনজীবী, এর সঙ্গে কোনো পলিটিক্সে কোনো কানেকশন নেই। প্রাক্তন সাংসদের কোনো পলিটিক্যাল কেস যতদূর আমরা জানি সেটা ছিল না, বাকিটা তার আইনজীবী দেখেন। সব মিলিয়ে ভোটের মধ্যেই সক্রিয় কেন্দ্রীয় এজেন্সিগুলিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।